তো নমস্কার বন্ধুরা, আজকে দেশভাগ নিয়ে আমাদের এই ভিডিও। তো দিল্লির একটি বন্ধ ঘরে একজন পেন্সিল দিয়ে একটি ম্যাপের ওপরে দাগ কাটছে। তার সামনে রাখা আছে কিছু পপুলেশন টেবিল, মানে কোন জায়গায় কীরকম জনসংখ্যা কীরকম রয়েছে। তা আর সে এটা পর্যন্ত জানতো না যে তার ওই দাগ কাটায় লক্ষাধিক মানুষের মৃত্যু হবে এবং প্রায় 2 কোটি মানুষ ঘর ছাড়া হবে। সে ছিল সেই সময়ের ব্রিটিশদের একজন নামী উকিল। সেই সময় সে যেই জায়গার ওপর দাগ কাটছিল সেই জায়গাটি আদৌ কেমন দেখতে সেটাও তিনি জানতো না। তার নাম স্যার সিরিল র্যাডক্লিফ। 1947-এর এই ঘটনা বলছি। জুন 1947 ভারতে আকাশবাণী রেডিওতে একটি গলা শোনা যায় বিকেল 4টের সময়। সেই ঘোষণাটা ছিল স্যার লুইস মাউন্টব্যাটেনের। তিনি বলেন যে 15ই আগস্ট ইংরেজরা দেশ ছেড়ে চলে যায়। লর্ড মাউন্টব্যাটেন তাড়াহুড়ো একটি গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়, যেটি হলো দেশভাগ। তিনি শর্ত দেয় যে ভারত স্বাধীন হবে, কিন্তু ভারতে দুটো পার্টিশান হবে। আমরা জানি স্যার মাউন্টব্যাটেন সেই সময় বলে যে এখন এটা ভারতের স্তূপে পরিণত হয়েছে, তো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে এবং বেরোনোর পথ একটাই, ভারতকে ভেঙে দাও, দেশ ভাগ করো। তো সেই সময় ভারতে টোটাল 565টি প্রিন্সলি এস্টেট ছিল, যারা চেয়েছিল আলাদা আলাদা দেশ বানাতে। কিন্তু যদি সেটা হতো তাহলে ভারতের 565টি আলাদা আলাদা স্টেটে পরিণত হতো ভারত। তো চলুন আজকে আমরা জানি এই ভিডিওটা আরও কীভাবে কী হয়েছিল। যখন হচ্ছিল তখন স্যার মোহাম্মদ আলী জিন্নাহ তিনি তার দেশের নাম রাখে পাকিস্তান। আর যখন বলা হয় যে কংগ্রেস আমাদের দেশের নাম আগে থেকেই ছিল, কংগ্রেসও মেনে নিয়েছিল যে এটা আমাদের দেশের নাম হবে ইন্ডিয়া। মোহাম্মদ আলী জিন্নাহর মতামত ছিল যে পাকিস্তান যেমন নাম রাখা হলো তেমন ভারতকেও হিন্দুস্তান রাখা হোক, আর পুরোটাকে নিয়ে একবার ইন্ডিয়া বলা হোক। তখনই কংগ্রেসের জওহরলাল নেহরু উনি চলে যায় লর্ড মাউন্টব্যাটেনের কাছে। তো তিনি যুক্তি দেয় যে ভারত আলাদা হচ্ছে না, ভারত থেকে পাকিস্তান জন্ম নিচ্ছে, তো তাই জন্য ভারতের নাম চেঞ্জ হবে না, পাকিস্তান রাখা হবে তাদের দেশের নাম। তো তাতে মোহাম্মদ আলী জিন্নাহ অসন্তুষ্ট হয়। দেশের নাম তো ঠিক হয়ে গেল, কিন্তু দেশের ম্যাপটি কী হবে সেটি কে ঠিক করবে, কীভাবে দেশ ভাগ হবে? তো সেই সময় ব্রিটিশরা যাকে দায়িত্ব দিল তার নাম স্যার সিরিল র্যাডক্লিফ। তিনি 3 জুলাই 1947 ভারতে আসে। ভারতে এসে তিনি মাউন্টব্যাটেনের সাথে দেখা করেন এবং মাউন্টব্যাটেন তাকে র্যাডক্লিফ ভেবেছিলেন যে তার কাছে এত বড় দেশ ভাগ হবে, তার জন্য তার কাছে বিস্তারিত সময় পাবে। কিন্তু লর্ড মাউন্টব্যাটেন বলেছিল যে মাত্র 15ই আগস্ট অবধি তার কাছে সময়, 15ই আগস্টের মধ্যে করতে হবে, যার ফলে তার কাছে কাজটি খুব দ্রুত করতে হতো। তো তার জন্য 4জন লোক মাউন্টব্যাটেন দিয়েছিলেন, তার মধ্যে 2জন ছিল কংগ্রেসের আর 2জন ছিল মুসলিম লীগের। দেশভাগ তো কিসের ওপর ভিত্তি করে হবে? তো তখন যে রাজ্যে মুসলিমরা মেজরিটিতে তারা পাকিস্তানে যুক্ত হবে, যে রাজ্যে হিন্দুরা মেজরিটিতে আছে তারা ভারতে যুক্ত হবে। তো সেই সময় দুটি শহর, এক হচ্ছে ভারতের কলকাতা আর এক হচ্ছে পাকিস্তানের লাহোর, এই দুটি শহর নিয়ে স্যার সিরিল র্যাডক্লিফ প্রবলেমে পড়ে। কলকাতায় কী হয়েছিল, কলকাতা হিন্দু জনসংখ্যা বেশি ছিল বলে সেটা ভারতের সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের লাহোর যেখানে মুসলিম জনসংখ্যা ছিল 6 লাখ, হিন্দু জনসংখ্যা 5 লাখ আর শিখ ছিল 1 লাখ, তো সেখানে নিয়ে প্রবলেম শুরু হয়। তো তিনি কী করেন, লাহোরকে পাকিস্তানে দিয়ে দেয়, কারণ যদি দুটো বড় ভালো শহর, বড় যেখানে বাণিজ্য শিল্প কলা সব আছে, সেগুলো যদি দুটোই ভারতে চলে আসে তাহলে পাকিস্তান পিছিয়ে যাবে। তাই জন্য তিনি দুটো শহরকে আলাদা আলাদা করে ভেঙে দেয়। কলকাতা চলে আসে ভারতের সাথে আর পাকিস্তানের সাথে চলে যায় লাহোর। দেশভাগে কলকাতার যে টাইপরাইটার সেগুলো পর্যন্ত ভাগ হয়েছিল, এমনকি কিছু হাঁস আনা ছিল। তো সেটা কলকাতার ওয়েস্ট বেঙ্গলের হবে নাকি ইস্ট বেঙ্গলের হবে, যেটা এখনকার বাংলাদেশ, তো সেটা নিয়ে 30টা করে ভাগ করে দেওয়া হবে না কি হবে, সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। এমনকি টাইপরাইটার সব কিছু, টেবিল পেন অবধিও। তো 13ই আগস্ট 1947 স্যার সিরিল র্যাডক্লিফ কী করেন, একটি খামে দেশভাগের যে কোন স্টেটটা কোন দেশের পক্ষে গেল, দেশভাগটা কীভাবে কী হলো সেটার একটি ফাইলে মাউন্টব্যাটেনকে দেয়। মাউন্টব্যাটেন সেটি লুকিয়ে রাখতে চায়, কারণ তিনি ভেবেছিল যে প্রথমে মানুষ দেশভাগের আনন্দ উপভোগ করে নিক ইন্ডিয়া পাকিস্তান, তারপরে এই বর্ডার সংক্রান্ত ব্যাপারটা নিয়ে ডিসকাস করা যাবে। তো কী হলো, 1947-এ 15ই আগস্ট সবাই আনন্দ উদযাপন করছিল, খালি কেউ তখন জানতো না, এমনকি যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল তারা পর্যন্ত জানতো না যে রিপোর্ট কোথায় করতে হবে, করাচিতে, লাহোরে নাকি কলকাতায় না দিল্লিতে। স্যার মাউন্টব্যাটেন লিয়াকত আলী খান
আর ওদিক থেকে আপনার জওহরলাল নেহেরুকে দুজনকে আলাদা আলাদা দুটি এনভেলপ দেয়, যার মধ্যে কার পক্ষে কোন জায়গাটি পড়েছিল সেটির একটি ম্যাপ এবং সব বর্ণনা করা আছে, এবং সে বলে যে তোমরা আলাদা আলাদা রুমে যাও এবং এটা দেখো। তো সেই হয়, তারা আলাদা আলাদা রুমে যায় এবং 2 ঘন্টা পর আবার মাউন্ট ব্যাটেনের সাথে তারা এসে মিলিত হয়। এবং তারা বলে, তারা সমস্যায় পড়ে যে গুরুদাসপুর বলে একটি জায়গা ছিল যেটা মুসলিম মেজরিটি ছিল, সেটা ভারতের পক্ষে দেওয়া হয়েছিল, এবং যদি সেটাই হতো তো কাশ্মীর ভারতের অংশ হিসেবে ধরা হতো, কারণ ওই একটিমাত্র পথ রাবি নদী, ওই অঞ্চলটিকে কেন্দ্র করে ওই রাবি নদীর পথটি দেখে উনি করেছিলেন। তো যার ফলে খুবই অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান, কারণ তার কাছে কাশ্মীরের কোনো অংশই। 17 আগস্ট 1947-এ র্যাডক্লিফের এই লাইনটি 50 লাখ হিন্দু আর শিখকে পাকিস্তানে আর 50 লাখ মুসলিমকে ভারতে ছেড়ে দিয়েছিল। তারা পাঞ্জাব প্রদেশে মানুষের ইতিহাসে সব থেকে বড় এটা মাইগ্রেশন ছিল। লোক নিজের দেশে যাচ্ছিল, যে দেশটাকে তারা এখনো চেনে না, কোনোদিনও দেখেনি। টোটাল 2 কোটি মানুষ মাইগ্রেশন হচ্ছিল। তো সেখানে 50,000 ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য 50,000 সৈন্য দেয়। 15ই আগস্ট লাহোর থেকে অমৃতসরে একটি ট্রেন আসে। সেই ট্রেনটি রোজকার মতো অত ভিড় ছিল না, অত গ্যাঞ্জাম ছিল না, কেউ ট্রেন থেকে নামছে না। ওই ট্রেনটির গায়ে বড় বড় করে চক দিয়ে লেখা আছে, ট্রেন আওয়ার ইন্ডিপেন্ডেন্ট গিফট ফর নেহেরু অ্যান্ড প্যাটেল। এই ট্রেন খালি একদিক থেকে আসছে না, এই ট্রেন দুদিক থেকেই আসছে। এরকম হাজার হাজার লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে ওই দেশভাগে। পাকিস্তান থেকে ভারতে আসার মধ্যে বাউন্ডারিতে 55,000 সৈন্য দেয়, কিন্তু তারা এটি মনে করে যে কলকাতায় যখন বঙ্গভঙ্গ হচ্ছে, তখন কিন্তু দেশভাগ হচ্ছে, তখন কিন্তু যদি হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগে কলকাতার বাজারে, সেটা কিন্তু কোনো আর্মি থামাতে পারবে না। তো সেই জন্য মাউন্ট ব্যাটেন কী করে, গান্ধীজির সাথে দেখা করে। গান্ধীজি আছে যে অহিংসভাবে এটিকে থামাতে পারবে। গান্ধী কী করে, কলকাতায় চলে আসে। সুধা ভারতী, বুচার অফ ক্যালকাটা, যে একসময় আগস্ট 1946-এ বাংলার প্রধানমন্ত্রী ছিল, সেই সুধা ভারতীর বাড়িতে বসবাস করতে শুরু করে। সুধা ভারতী যে ডাইরেক্ট অ্যাকশন ফোর্সে অনেক মানুষের মৃত্যু ঘটিয়েছিল, তার সাথে গান্ধীর এই আলাপচারিতা থেকে গান্ধীর সমর্থকরা অসন্তোষ হয়েছিল। পাকিস্তান থেকে তখন পাঞ্জাবের পাকিস্তান থেকে এই ঘটনার মানে আওয়াজ এসছে, হিন্দু মুসলিম দাঙ্গার আওয়াজ, খবরগুলো এই কলকাতায় এসছে। তখন হাওয়া গরম হতে থাকে। তখন দুজন ব্যক্তি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মেরে পরিস্থিতিকে খারাপ করার চেষ্টা করে। তখন গান্ধী বলে যে, সুধা ভারতীকে শর্ত রাখে যে তোমাকে কোনো সিকিউরিটি ছাড়া আমার সাথে এসে থাকতে হবে, কোনো অস্ত্র ছাড়া। তো এর ফলে গান্ধীর যে সমর্থক তারাও গান্ধীর বিপক্ষে চলে যায়। যখন দাঙ্গা শুরু হয়েছিল, তখন যারা দাঙ্গা করেছিল তাদের বিরুদ্ধে গান্ধীজি আমরণ অনশনে বসে পড়ে। অনশনে বসে পড়ে 3 দিনের মাথায় গান্ধী অসুস্থ হয়ে পড়ে, এবং এই খবর চারিদিকে রটিয়ে পড়ে। তখন হিন্দু মুসলিম সবাই মিলে এই হিংসা থামানোর আর্জি করে সবার কাছে। আর যে 27 জন দাঙ্গায় যুক্ত ছিল, তারা হেদরি হাউসে এসে গান্ধীর কাছে ক্ষমা চায়, এবং গান্ধী বলে তোমরা যাদেরকে মেরেছো তাদেরকে, তাদের পরিবারের লোককে এখন গিয়ে পাহারা দাও। গান্ধী যতদিন বেঁচে ছিল ততদিন কলকাতা এরপর আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। তো চলো এবার চলে আসি একটু পার্টিশানে। তো পার্টিশানে 565টি টোটাল প্রিন্সলি এস্টেট ছিল। এই এস্টেটের রাজারা শাসন করতো। তো রাজাদের রাজ্যের যে চাকরি, তাদের যে বিশেষ জিনিসপত্র, সেই ট্রেড, সব কিছু, যে অর্থ ধন সম্পদ, সব কিছু ব্রিটিশরা ভোগ করতো। তারা ব্রিটিশকে দিত যাতে রাজা থাকে, মানে তার পথটি যাতে না চলে যায়, তার জন্য তারা তাকে মানে ব্রিটিশদের দিত। তো 1947-এ সেই সময় দেশভাগের ইতিহাস তখন খালি হিন্দু মুসলিমের অবধি ডিপেন্ডেন্ট ছিল, এই 565 প্রিন্সলি এস্টেটের ওপর। তখন কারোর না গান্ধীজি না নেহেরু কারোরই অত ধ্যান ছিল না। কিন্তু এরপর যখন ভারতে ক্যাবিনেট মিশন তৈরি হয়, তো তখন এই প্রিন্সলি এস্টেট 565টি প্রিন্সলি এস্টেট ছিল। এরা ব্রিটিশকে পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। তারা চায় ব্রিটিশ যাওয়ার আগে তাদের ক্ষমতা ফিরিয়ে দিক, আর তারা স্বাধীন দেশ গঠন করুক। তো যদি সেটা হতো তাহলে আজ ভারত থাকতো না, 565টি স্বাধীন দেশে পরিণত হতো। কি হয়, এই 565টি রাজা তখন আর যুক্ত হতে পারে না, যুক্ত হতে চায় না। মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহেরু আর প্যাটেলকে, মানে বল্লভভাই প্যাটেলকে বলে যে আমি তাদেরকে কনভিন্স করছি এই খালি 6টা রাজ্য ছাড়া বাকি সবাই যুক্ত হতে সহমত দিয়েছে 15 আগস্টের আগে। আর স্যার সিরিল র্যাডক্লিফকে ভারতের প্রথম ভাইসরয় বানিয়েছিল নেহেরু আর প্যাটেল, কারণ তারা মনে করতো যে ব্রিটিশ গ্রাউন্ডের সাথে তার একটি লিঙ্ক আছে, আর এই যে প্রিন্সলি এস্টেটের রাজা তাদের সাথেও লিঙ্ক আছে। তো ভারত ভুক্তিতে খুব হেল্প হবে তাদের। তো তাই জন্য তারা এই পদটি তাকে দিয়েছিল। ভিপি মেননকে নিয়ে মাউন্ট ব্যাটেন চলে যায় এই রাজাদের কাছে কথা বলতে।
তো কথা বলে তিনি এই স্টেটগুলোকে একটার পর একটা ভারতভুক্তি করায়, ঠিক আছে। তারপরে খালি একটি স্টেট জুনাগড়, জুনাগড় ছিল 82% মুসলিম আর বাকি ছিল হিন্দু, আর ওখানে রাজা ছিল হিন্দু। তো তিনি কুকুরের খুব পোষ্য ছিল, তো বলা হয় শাহ নওয়াজ ভুট্টো তিনি জুনাগড়ের রাজাকে বলে যে তিনি কুকুরের শখিন, ভারতভুক্তি হলে ভারত এই কুকুরগুলোকে বিষ দিয়ে মেরে দেবে। তো তিনি ডিসাইড করে তিনি পাকিস্তানের সাথে যুক্ত হবে। পাকিস্তান এখনও পর্যন্ত কিছু বলেনি, কিন্তু তারপরে জুনাগড় মোহাম্মদ আলী জিন্নাহ কাশ্মীরের সাথে বার্গেনিং করার জন্য দখল করতে চাইছিল। তো যখন জুনাগড়ের রাজা পালিয়ে পাকিস্তান চলে যায়, তখন নেহরু আর জিন্নাহ তারা আর্মি পাঠিয়ে জুনাগড় দখল করার চেষ্টা করে, এবং তখন প্লিবিসাইড হয়, ভোট হয়, তো মানুষ ভারতের পক্ষে রায় দেয়। তো ভারত তখন জুনাগড় তখন ভারতভুক্তি হয়। তা হয়ে গেল এটা। এবার পড়ে থাকলো কাশ্মীর, সব থেকে বড় মুদ্রা কাশ্মীর। তো কাশ্মীরের রাজা হরি সিং, মাউন্ট ব্যাটেন কী করে, হরি সিংকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু তখন তিনি রাজি হয় না। কিন্তু তিনি পরবর্তীতে চাপে পড়ে, কেমন চাপে পড়ে, পাকিস্তান কী করে, তাদের একটি গোষ্ঠী সম্প্রদায়কে এই হরি সিংয়ের যে বাজার সেটা লুট করার কথা বলে, এবং পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়। একটা দশেরার দিনে কী করে, তার সব উড়িয়ে দেয়, মানে যা তার পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়, অন্ধকার হয়ে যায়। আর তখনই হরি সিং চাপে পড়ে, আর ভারতভুক্ত হওয়ার কথা চিন্তা ভাবনা করে, এবং জওহরলাল নেহরুকে আর